হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সর্বশেষ অনুষ্ঠিত 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের যে 15টি প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোর সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব এবং এই 15টি প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো হুবহু বই থেকে আসছে সেই বইগুলোর পেজ নাম্বার সহ দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। প্রশ্ন একে বলা আছে, কোন শর্তে লগ এ ভিত্তিক অন সমান 0। তো লক্ষ্য করুন, এখানে ভিত্তি দেওয়া আছে এ। তো আমরা জানি ভিত্তির মান কখনো শূন্য হতে পারে না, অর্থাৎ ভিত্তির মানটা সবসময় শূন্য থেকে বড় হবে। তাহলে একটা শর্ত পেলাম যে ভিত্তির মান শূন্য থেকে সর্বদা বড়। আরেকটি ব্যাপার লক্ষ্য করুন, এখানে যদি ভিত্তির মান অন হয় তাহলে পাওয়ার আর ভিত্তির মান সমান হয়ে যায়। তো ভিত্তি ও পাওয়ারের মান সমান হলে এখানে 0 হয় না, হয় অন। কেননা আমরা একটা সূত্র শিখেছিলাম যে লগ এ ভিত্তিক এ সমান অন। তাহলে এখানে এ এর মান কখনো অন হইতে পারবে না, অর্থাৎ এ নট ইকুয়াল অন। তাহলে আমাদের শর্তগুলো কি আসে যে এ গ্রেটার দেন 0 আর এ নট ইকুয়াল অন। তাহলে আমাদের উত্তর হবে এই ক নাম্বার অপশন। তো ভিউয়ার্স, এই প্রশ্নটি মূলত আসছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 82 নাম্বার পেজ থেকে। এই যে দেখুন, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই। এই বইয়ের 82 নাম্বার পেজের এই সূত্র 6 হুবহু তুলে দেওয়া হয়েছে যে লগ এ ভিত্তিক অন সমান 0 হওয়া শর্ত এ গ্রেটার দেন 0 আর এ নট ইকুয়াল অন। প্রশ্ন 2 বলা আছে 3x - 2 গ্রেটার দেন 2x - 1 এর সমাধান সেট কোনটি। তো এই প্রশ্নটি মূলত বাস্তব সংখ্যা থেকে আসছে। তো আমরা প্রথমে অসমতাটা সমাধান করে নিব। তো এখানে বলা আছে 3x - 2 2x - 1। তো লক্ষ্য করুন, এই 3x এই 2xকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, -2x গ্রেটার দেন, আর এই 2কে যদি এই পাশে নিয়ে যাই তাহলে 2 হয় প্লাস, তাহলে 2 - 1। তাহলে এখানে 3x থেকে 2x বাদ গেলে থাকে x গ্রেটার দেন অন, অর্থাৎ x এর মান সর্বদা অন থেকে বড় যে কোনো সংখ্যা হবে। তাহলে আমাদের সেটটা আসে মূলত অন আর ইনফিনিটি, কেননা অনের বড় শেষ সংখ্যা কত, ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমাদের আসে অন আর ইনফিনিটি। লক্ষ্য করুন, এখানে ব্র্যাকেট নিয়ে অনেকেরই সমস্যা হয়। দেখুন, এই ক নাম্বার অপশনে দেওয়া আছে অন ইনফিনিটি, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। আবার খ নাম্বার অপশনেও অন ইনফিনিটি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট আর এখানে দেওয়া আছে থার্ড ব্র্যাকেট। তো আমাদের হবে ফার্স্ট ব্র্যাকেট, কেননা যখন এখানে শুধু গ্রেটার দেন থাকবে তখন হবে ফার্স্ট ব্র্যাকেট। এখানে যদি একটা গ্রেটার দেন অর ইকুয়াল থাকতো, অর্থাৎ এরকম থাকতো, তাহলে হয়তো থার্ড ব্র্যাকেট। তাহলে আমাদের উত্তর হবে এই খ নাম্বার অপশন। প্রশ্ন 3 বলা আছে যদি x⁴ - x² + 1 সমান 0 হয় তবে x³ + 1/x³ এর মান কত। এটা মূলত মান নির্ণয়ের একটি অঙ্ক। তো লক্ষ্য করুন, এখানে বলা আছে x³ + 1/x³, অর্থাৎ আমরা a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র দিয়ে করলেই অঙ্কটা হয়ে যাবে। তো আমরা লিখে নেই যে a³ + b³ এর মান নির্ণয়ের সূত্রটি কি। সূত্রটি হচ্ছে a + b হোল কিউব, এখানে এর জায়গায় হবে x আর b এর জায়গায় হবে 1/x। তাহলে a + b হোল কিউব -3 × a × b ইন্টু a + b, তাহলে x + 1/x। তো এখন লক্ষ্য করুন, আমাদের এখানে x + 1/x এর মান লাগবে। তো আমাদের দেওয়া আছে x⁴ - x² + 1। তো এখান থেকে আমরা x + 1/x এর মান বের করে নিব। তো আমরা যদি এই সমীকরণের উভয় পক্ষকে x² দ্বারা ভাগ করি তাহলে কি হয়, x⁴ কে x² দ্বারা ভাগ করলে হয় x² - x² কে x² দ্বারা ভাগ করলে হয় 1 + 1/x² সমান 0, কেননা 0 কে x² দ্বারা ভাগ করলে 0ই হয়। তাহলে এখানে কি থাকে, x² + 1/x² সমান এই -1কে যদি এই পাশে নিয়ে আসা যায় তাহলে কি হয়, 1। এখন a² + b² এর সূত্রে পড়ে। তো a² + b² এর সূত্রটি কি, a + b হোল স্কয়ার - 2ab। তাহলে x + 1/x এর হোল স্কয়ার -2 × x × 1/x সমান 1। তাহলে এখানে x কাটা যায় আর x + 1/x হোল স্কয়ার সমান কত আসে। এখন এই -2কে আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, +2। তাহলে 1 + 2 কত হয়, 3। x + 1/x সমান কত আসে, এই a² যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, রুট হবে। তাহলে x + 1/x এর মান হবে √3। তো এখন আমরা যদি √3 এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তো x + 1/x এর মান কত পেলাম, √3। তাহলে √3 কিউব হবে -x আর x কাটা যায় 3 × √3। এখন √3 কিউব করলে কত হয়, 3টা √3 গুণ করলে কত হবে, 3 √3।
মাইনাস 3√3। তো দেখুন 3√3 কাটা যায়, তাহলে কত হয় 0। অর্থাৎ এই প্রশ্নটির উত্তর হবে গ নাম্বার অপশন 0। প্রশ্ন 4 বলা আছে cos nπ/2 অনুক্রমটির চতুর্থ পদ কোনটি? তো তাহলে কি দেওয়া আছে, cos nπ/2। এখন লক্ষ্য করুন এখানে যেহেতু বলা আছে চতুর্থ পদ, অর্থাৎ n এর মান 4। তো আমরা এখন এখানে n এর মান বসিয়ে দিব। তো cos 4π/2, তো এই 2 দ্বারা যদি 4কে কাটি তাহলে কত হয় 2, তাহলে কত হবে cos 2π। এর মানে কি cos 2 × π এর মান 180। তো তাহলে কত হয় cos 180 আর 2 গুণ করলে কত হয় 360। তো cos 360 ডিগ্রির মান কত 0। তাহলে আমাদের উত্তর কত হবে ঘ নাম্বার অপশন। প্রশ্ন 5 বলা আছে 6x² - 7x - 4 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি? তো লক্ষ্য করুন এটি একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের মূল বের করতে বলছে। তো দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ কোনটি? ax² + bx + c = 0। তো এখন আমরা যদি এই সমীকরণটিকে এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে আমাদের কি আসে, a এর মান আসে 6, b এর মান আসে -7 এবং c এর মান আসে -4। তো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি বের করার জন্য আমাদের নিশ্চয়কের মান বের করতে হবে। তো নিশ্চয়ক বের করার সমীকরণটি কি, যে b² - 4ac। এখন আমরা যদি এই সমীকরণে a b c এর মান বসিয়ে দেই তাহলে কি হয়, b এর মান কত পেলাম -7, তো -7 এর স্কয়ার -4 × এর মান পেয়েছি 6 আর c এর মান পেয়েছি -4, তাহলে -4। তো -7 এর স্কয়ার করলে কত হয় 49, -4 আর 6 গুণ করলে কত হয় 24, 24 আর 4 গুণ করলে কত হয় 96। তো এই মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস 96। তো 49 আর 96 যোগ করলে কত হবে 145। তো লক্ষ্য করুন এই মানটি 0 থেকে বড়। তো ভিউয়ার্স 0 থেকে বড় কথাটার মানে হচ্ছে মূলগুলো সর্বদা বাস্তব হবে আর অসমান হবে। কেন অসমান হবে, এখানে যেহেতু গ্রেটার দেন বলা আছে, তাহলে আমাদের মূলদ্বয়ের প্রকৃতি হচ্ছে এই খ নাম্বার অপশন, বাস্তব ও অসমান। প্রশ্ন 6 বলা আছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো অমূলদ সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তো প্রথম অপশনে দেওয়া আছে 0.4 পৌনঃপুনিক, আর এই গ নাম্বার অপশনেও পৌনঃপুনিক দেওয়া আছে। তো পৌনঃপুনিক থাকা মানেই সেই সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে ক নাম্বার অপশন আর গ নাম্বার অপশন বাদ। খ নাম্বার অপশনে দেওয়া আছে √9, √9 এর মান কত 3। তো 3 কে কি ভগ্নাংশ আকারে লেখা যায়? তাহলে এটাও হবে না। আর এই গ নাম্বার অপশনে কি দেওয়া আছে √27/48। তো আমরা যদি এটাকে ভাঙিয়ে লিখি তাহলে কি হয়, 27কে ভাঙলে কি হয় 3 নং 27, অর্থাৎ 9 × 3, তাহলে 16 × 3। √9 মানে 3 আর √3, আর √16 মানে হচ্ছে 4 √3। তো √3 কাটা যায়, এখানে থাকে 3/4, অর্থাৎ এটাকেও ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে। অর্থাৎ এই অপশনগুলোর মধ্যে কোনো অমূলদ সংখ্যা নেই, সবগুলোই মূলদ। তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তর দেওয়া ছিল না। এই প্রশ্নটি মূলত আসছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 20 নাম্বার পেজ থেকে। এই যে দেখুন নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 20 নাম্বার পেজ থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। এই যে 20 নাম্বার পেজের এই যে 20 নাম্বার অঙ্কটি তুলে দেওয়া হয়েছে যে নিচের কোন সংখ্যাগুলো মূলদ অথবা অমূলদ। এই যে ক নাম্বার অপশন, খ নাম্বার অপশন, গ নাম্বার অপশন আর ঘ নাম্বার অপশন হুবহু এখান থেকেই তুলে দেওয়া হয়েছে। প্রশ্ন 7 বলা আছে পি একটি সেট, কিউ একটি সেট হলে পি মাইনাস কিউ কত? এখানে পি সেটের উপাদানগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক সমূহ, আর কিউ সেটের উপাদানগুলো হচ্ছে 3 এর গুণিতক সমূহ। তো তাহলে প্রথমে আমরা পি সেট আর কিউ সেট বের করে নিব। পি সমান হবে 12 এর গুণনীয়ক সমূহ। তো 12 এর গুণনীয়ক সমূহ কি কি হবে 1 2 3 4 6 আর 12। আমরা পেলাম পি এর গুণনীয়ক সমূহ। এখন কিউ সেটটি কি হবে তাহলে 3 এর গুণিতক। তাহলে
3 এর গুণিতকগুলো কি কি? 3, 6, 9 আর 12। তো আমরা এখন পিও পেলাম, কিউ পেলাম, এখন বিয়োগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব। অর্থাৎ তাহলে পি মাইনাস কিউ সমান কত হবে? 1, 2, 3, 4, 6, 12 মাইনাস কিউ এর উপাদান সমূহ 3, 6, 9 আর 12। তো সেটের বিয়োগের ক্ষেত্রে কি হয়, যে প্রথম সেটের যে উপাদানগুলো থাকে সেই উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দিয়ে যা থাকবে প্রথম সেটে সেটাই হবে উত্তর। তাহলে দেখুন এখান থেকে 3 বাদ যায়, 6 বাদ যায় আর 12 বাদ যায়। তো তাহলে প্রথম সেটে কি থাকে? 1, 2 আর 4। তো এটি হবে আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক নম্বর অপশন, 1, 2, 4। তো ভিউয়ার্স, এই প্রশ্নটি আসছে মূলত নবম দশম শ্রেণী সাধারণ গণিত বইয়ের 25 নাম্বার পেজ থেকে। এই যে দেখুন, এটা হচ্ছে নবম দশম শ্রেণী সাধারণ গণিত বইয়ের 25 নাম্বার পেজের এই যে উদাহরণ 6 হুবহু তুলে দেওয়া হয়েছে। দেখুন পি একটি সেট, কিউ একটি সেট, পি মাইনাস কিউ কত, একদম এখান থেকে এই প্রশ্নটি হুবহু তুলে দেওয়া হয়েছে। প্রশ্ন 8-এ বলা আছে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক 2টি দলে কতভাবে বিভক্ত করা যায়। অর্থাৎ এই প্রশ্নটি হচ্ছে একটি সমাবেশের অঙ্ক। তো সমাবেশের অঙ্ক করার সূত্রটি আগে আমরা লিখে নিব। সূত্রটি হচ্ছে NCR সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো আমরা সমাবেশের সূত্রটি লিখে নিলাম। এখন আমাদের বের করতে হবে n এর মান কত আর r এর মান কত। তো লক্ষ্য করুন প্রথমে বলা আছে 6 জন খেলোয়াড়, অর্থাৎ তাহলে n এর মান 6। আবার বলা আছে সমান সংখ্যক 2টি দলে। এখন লক্ষ্য করুন এখানে অনেকেই ভুল করে যে r এর মান 2 ধরে। তো এখানে 2 হবে না, কেন 2 হবে না? এখানে বলছে 2টি দল। তো 6কে যদি 2টি দলে ভাগ করেন তাহলে প্রতি দলে কয়জন করে পড়ে? 3 জন করে। তাহলে r এর মান হবে 3। তো এটাই এখানে অনেকে ভুল করে। তো আমরা এখন সূত্রে বসিয়ে দিলে উত্তর পেয়ে যাব। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো তাহলে উপরে থাকে 6 ফ্যাক্টোরিয়াল, নিচে হয় 3 ফ্যাক্টোরিয়াল, আর 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3 ফ্যাক্টোরিয়াল। তো উপরে থাকে 6 ফ্যাক্টোরিয়াল আর নিচে থাকে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তো 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লেখা লাগে না। আর 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, আবার 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1 লিখলাম না। এখন কাটাকাটি করি আমরা। 3 3 কাটা যায়, 2 2 কাটা যায়, এই 3 দ্বারা 6 কাটলে হয় 2, এই 2 দ্বারা এই 2কে কাটা যায়। তাহলে শুধু থাকে 5 ইন্টু 4। তাহলে 5 ইন্টু 4 কত হবে? 20। অর্থাৎ আমাদের উত্তর হবে 20। এই খ নাম্বার অপশন। প্রশ্ন 9-এ বলা আছে নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3 ও 4 অবশিষ্ট থাকবে। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো লক্ষ্য করুন আমাদের ভাগ করতে হবে 3, 4, 5 ও 6 দ্বারা, অর্থাৎ এগুলো হচ্ছে ভাজক। আর আমাদের অবশিষ্ট থাকবে 1, 2, 3 ও 4, অর্থাৎ এগুলো হচ্ছে ভাগশেষ। তাহলে এখন ভাজক ও ভাগশেষের পার্থক্য আমরা বের করব। তো লক্ষ্য করুন 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2। আবার 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2। অর্থাৎ ভাজক ও ভাগশেষের পার্থক্য সর্বদা 2 হয়। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে ভাজক ও ভাগশেষের পার্থক্য বের করে নিব। পার্থক্য বের করে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে হবে সেই সংখ্যাগুলোর লসাগু বের করব আমরা। তো এখানে দেখুন 3, 4, 5 আর 6 এর লসাগু আমরা বের করি যদি, তাহলে প্রথমে 2 দিয়ে যায়, 2, 3, এরপর 3 দিয়ে যায়, 1, 2, 5, 1। তো তাহলে আমাদের লসাগু কত হয়? 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 1। তো তাহলে আমাদের লসাগু কত হয়? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60। তাহলে আমরা লসাগু পেলাম 60। এখন এই লসাগু থেকে আমরা যে পার্থক্যটা আসছে সেই পার্থক্য বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে পার্থক্য কত? 2। তো 60 থেকে 2 ভাগ করলে কত হয়? 58। তাহলে আমাদের উত্তর কত হবে? গ নাম্বার অপশন 58। প্রশ্ন 10-এ বলা আছে 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে। কত বছরে হবে সেটা আমাদের বের করতে হবে। তো সুদ আসল সংক্রান্ত আমরা একটি সূত্র জানি, সেটা হচ্ছে I সমান পি
এন আর ডিভাইডেড বাই 100। এখানে আই দ্বারা বোঝায় সুদ, পি দ্বারা বোঝায় মূলধন, এন দ্বারা বোঝায় বছর, আর আর দ্বারা বোঝায় সুদের হার। তো তাহলে আমাদের কি করতে হবে, এই এন এর মান বের করতে হবে। তো লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের সুদের মান দেওয়া নাই, মানে সুদ কত সেটা দেওয়া নাই। এখানে দেওয়া আছে সুদ আসল 558 টাকা। সুদ আর আসল মিলে হয় সুদ আসল। তো এখন আমরা যদি এই সুদ আসল থেকে আসল বাদ দিই তাহলে সুদ পাবো। তাহলে কি হবে, 558 থেকে 450 টাকা যদি আমরা বাদ দিই তাহলে সুদ পাবো। তাহলে কত হয়, 108। এখন আমরা এই সূত্রে বসিয়ে দিলে উত্তর পেয়ে যাব। তো লক্ষ্য করুন এখানে আমাদের এন এর মান বের করতে হবে। তাহলে এন সমান কি হবে, আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। তাহলে আই এর মান কত পেলাম, 108 ইন্টু 100। পি এর মান কত দেওয়া আছে, মূলধন 450 টাকা, 450 ইন্টু সুদের হার 6%, তাহলে 6। কাটাকাটি করলে 0 0 কাটা যায়, 5 দিয়ে কাটলে 2, আর 5 9 45, 9 দিয়ে 108কে কাটলে হয় 12, 6 দিয়ে 12কে কাটলে হয় 2, তাহলে 2 আর 2 থাকে, 2 আর 2 গুণ করলে কত হবে, 2 ইন্টু 2 সমান হবে 4। তাহলে আমাদের উত্তর হবে 4 বছর, অর্থাৎ 4 বছরে সুদ আসলে 558 টাকা হবে। প্রশ্ন 11তে একটি চিত্র দেওয়া আছে আর বলা আছে চিত্রে কোণ পি কিউ আর সমান 55 ডিগ্রি। তাহলে পি কিউ আর সমান 55, তাহলে এই কোণটা কত, 55 ডিগ্রি। আবার কোণ এল আর এন সমান 90 ডিগ্রি। এল আর এন এটা হচ্ছে 90 ডিগ্রি পেলাম। আবার বলা আছে পি কিউ সমান্তরাল এম আর, অর্থাৎ এই রেখাটি আর হচ্ছে এই রেখাটি সমান্তরাল হলে কোণ এন আর পি এর মান কত, অর্থাৎ আমাদের এই কোণটার মান বের করতে হবে, এন আর পি অর্থাৎ এই কোণটা। এখন লক্ষ্য করুন এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যেহেতু পি কিউ সমান্তরাল এম আর এবং যেহেতু ত্রিভুজটি সমদ্বিবাহু, তাহলে কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ কি সমান হবে, অর্থাৎ পি কিউ আর আর পি আর কিউ সমান হবে। তাহলে এইটা যেহেতু 55 ডিগ্রি, তাহলে এইটুকু কোণ কত হবে, 55 ডিগ্রি। আমরা পেলাম পি আর কিউ কোণ 55 ডিগ্রি। বলা আছে কোণ এল আর এন 90 ডিগ্রি, তাহলে এন আর কিউ কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণটি দেখুন, এই যে এই কোণটি কত, 90 ডিগ্রি। এখন আমাদের বের করতে বলছে কোণ এন আর পি, অর্থাৎ এন আর পি এই ছোট কোণটার মান বের করতে বলছে। তো আমরা যদি এই বড় কোণটা থেকে এই ছোট কোণটা বাদ দিই তাহলে কিন্তু কোণ এন আর পি পেয়ে যাই। অর্থাৎ এই বড় কোণ এন আর কিউর মান 90 ডিগ্রি, এর থেকে বিয়োগ হবে কত, কোণ পি আর কিউ অর্থাৎ 55 ডিগ্রি। তাহলে আমাদের থাকে 35 ডিগ্রি। উত্তর হবে এই ঘ নম্বর অপশন 35 ডিগ্রি। এই প্রশ্নটা মূলত আসছে সপ্তম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 124 নাম্বার পেজ থেকে। এই যে দেখুন সপ্তম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 124 নাম্বার পেজের এই অনুশীলনী 8-এর 1 নম্বর প্রশ্নটি তুলে দেওয়া হয়েছে। এই যে চিত্রটি দেখুন হুবহু এখান থেকেই তুলে দিছে। প্রশ্ন 12তে বলা আছে 0.9 পাওয়ার 3 প্লাস 0.4 পাওয়ার 3 ডিভাইড বাই 0.9 প্লাস 0.4 এর মান কত। তাহলে লক্ষ্য করুন উপরে আমরা যদি এই 0.9কে এ ধরি আর 0.4কে বি ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে যায়। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন যদি উপরে আমরা সূত্রে ফেলাই তাহলে কি হয়, প্রথমে হবে এ প্লাস বি, তাহলে 0.9 প্লাস 0.4 ইন্টু এ স্কোয়ার, তাহলে এর মান কত 0.9 এর এ স্কোয়ার মাইনাস এ বি 0.9 ইন্টু 0.4 প্লাস বি স্কোয়ার 0.4 এর হোল স্কোয়ার। আর নিচে কি থাকে 0.9 প্লাস 0.4। তো এই 0.9 প্লাস 0.4 কিন্তু এই উপরের সাথে কাটা যায় কারণ এখানে গুণ আকারে আছে। তাহলে উপরে কি থাকে 0.9 এর স্কোয়ার, তো 0.9 এর স্কোয়ার করলে কত হয় 0.81 মাইনাস 0.9 আর 0.4 গুণ করলে কত হয় 4 নং 36, অর্থাৎ 0.36 প্লাস 0.4 এর স্কোয়ার করলে কত হয় 0.16। এখন
এই 0.81 আর 0.16 যোগ করলে কত হয়? 0.97 মাইনাস 0.36। তো 0.97 থেকে 0.36 বাদ দিলে কত হয়? 0.61। তাহলে আমাদের উত্তর কত হবে? 0.61, অর্থাৎ আমাদের উত্তর হবে ঘ নাম্বার অপশন। প্রশ্ন 13তে বলা আছে পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? তাহলে আমরা পনিরের ক্ষেত্রে পি ধরি আর তপনের ক্ষেত্রে টি ধরি। তাহলে পি অনুপাত টি সমান কত হবে? 4:3। আবার তপনের আর রবিনের আয়ের অনুপাত দেওয়া আছে 5:4। তাহলে তপনের ক্ষেত্রে টি অনুপাত, রবিনের ক্ষেত্রে ধরি আর। তাহলে 5:4। লক্ষ্য করুন এখানে প্রথমে তপনের অনুপাত দেওয়া আছে 3 আর এখানে দেওয়া আছে 5, অর্থাৎ দুইটা মিলছে না। তো মিলানোর জন্য আমরা কি করব? 5 দিয়ে গুণ করে নিব। তাহলে 4 আর 5 20 অনুপাত 3 5 15। আবার এখানে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 5 15 অনুপাত 3 4 12। আমরা কি করলাম? আমরা দেখতে পেয়েছিলাম যে তপনের অনুপাত এখানে দেওয়া ছিল 3 আর এখানে ছিল 5। তো এই তপনের অনুপাত মিলানোর জন্য এই অনুপাতের সাথে 5 দিয়ে গুণ করেছি আর এই অনুপাতের সাথে 3 দিয়ে গুণ করেছি। তাহলে দেখুন এখানে তপনের অনুপাত আসছে 15 আর এখানেও আসছে 15, অর্থাৎ মিলে গেছে। তাহলে এখন একসাথে পনির, তপন আর রবিনের অনুপাত কত আসে? 20:15:12। এখন আমরা ধরে নেই পনির, তপন ও রবিনের আয় x টাকা। তাহলে কত হবে এখানে? 20x অনুপাত 15x অনুপাত 12x। এখন দেওয়া আছে পনিরের আয় 120 টাকা। তাহলে 20x সমান 120। তাহলে x সমান কত হবে? 120/20। তাহলে কত হয়? 6। তো এখন আমরা x এর মান পেয়ে গেছি। তো এখন আমাদের বলছে রবিনের আয় কত। তাহলে রবিনের অনুপাত কত ছিল? 12x। তো 12 ইন্টু x এর মান কত? 6। তো 6 12 গুণ করলে কত হয়? 72। তাহলে আমাদের উত্তর হবে এই গ নাম্বার অপশন, 72 টাকা। তো ভিউয়ার্স, এই প্রশ্নটি আসছে মূলত সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 23 নাম্বার পেজ থেকে। এই যে দেখুন সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 23 নাম্বার পেজের উদাহরণ 8 হুবহু তুলে দেওয়া হয়েছে। এই যে পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4, রবিনের আয় কত? 72 টাকা। দেখুন হুবহু এখান থেকে এই প্রশ্নটি তুলে দেওয়া হয়েছে। প্রশ্ন 14তে বলা আছে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? তো আমরা ধরে নেই ক্রয় মূল্য 100 টাকা। তো ভিউয়ার্স, বলা আছে 12% ক্ষতিতে বিক্রি করা হলে, তাহলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত আসে? 100 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে হয় 88 টাকা। আবার 8% লাভে বিক্রয় মূল্য আসে 100 + 8 108 টাকা। এখন এই বিক্রয় মূল্যের লাভ আর ক্ষতির পার্থক্য কত আসে? অর্থাৎ 108 থেকে যদি 88 বিয়োগ করি তাহলে কত হয়? 20 টাকা। এখন তাহলে আমরা কি লিখতে পারি? যে বিক্রয় মূল্য 20 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 20 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/20। বিক্রয় মূল্য 1200 টাকা হলে তাহলে 100 * 1200/20। 5 × 100, 5 আর 1200 গুণ করলে কত হয়? 6000 টাকা। তাহলে আমাদের উত্তর কত হবে? ক নাম্বার অপশন, 6000 টাকা। প্রশ্ন 15তে বলা আছে x⁻x√x সমান x√x⁻x হলে x এর মান কত? এটা মূলত সূচকের একটি অঙ্ক। তাহলে আমরা প্রথমে লিখে নেই x⁻x√x সমান x√x⁻x। এখন আমরা x⁻x এই √x-টাকে পাওয়ারটাকে বাইরে লিখলাম এইভাবে ব্র্যাকেটের পাশে। এখন x *
এক্স রুটের বদলে এখানে পাওয়ার হাফ লেখা যায়, আর এখানে তো মনে মনে 1 থাকে, পাওয়ার এক্স। তাহলে এক্স গুণাকারে থাকলে এখানে কি হবে, যোগ হবে, তাহলে 1+1/2 পাওয়ার এক্স। তাহলে কত আসে, এক্স পাওয়ার 1+1/2 যোগ করলে কত হয়, 3/2 পাওয়ার এক্স। এখন দেখুন, আমরা ভিত্তি মিলানোর জন্য এই পাওয়ারের এক্সটাকে এই পাশে নিয়ে আসবো ব্র্যাকেটের ভিতরে, আর 3/2কে ব্র্যাকেটের বাইরে নিয়ে যাবো, এটা নেওয়া যায়। তাহলে আমরা কি পেলাম, যে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স সমান এক্স টু দি পাওয়ার এক্স 3/2। তো দেখুন ভিত্তি আর ভিত্তি মিলে গেছে, এখানে এক্স টু দি পাওয়ার এক্স, এখানে এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে ভিত্তি আর ভিত্তি কাটা যাবে, সূচকের নিয়মে থাকবে কি রুট এক্স সমান 3/2। তো এখন রুট ওঠানোর জন্য দুই পাশে যদি এক্স স্কোয়ার করি, এখানে থাকে এক্স আর 3/2 এর স্কোয়ার, তাহলে কত হয়, 3 স্কোয়ারে 9 আর 2 স্কোয়ারে 4। তাহলে আমাদের উত্তর হবে গ নাম্বার অপশন 9/4। তো এই প্রশ্নটি আসছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 202 নাম্বার পেজের উদাহরণ 11, একদম হুবহু তুলে দেওয়া হয়েছে। আপনারা চাইলে বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারেন, 202 নাম্বার পেজের উদাহরণ 11। তো ভিউয়ার্স, এই 15টি প্রশ্নের মধ্যে 6 থেকে 7টি প্রশ্ন কোন বইয়ের কত নাম্বার পেজ থেকে আসছে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন। আর এই সম্পূর্ণ ভিডিওটির পিডিএফ ফাইল লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তবে পিডিএফ ফাইলটি দেখার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে পিডিএফ ফাইলটি বুঝতে সুবিধা হবে।